বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একের পর এক পরীক্ষা হতে হতে আমাদের সামনে চলে এসছে এবার ভূগোল পরীক্ষা। তো ভূগোল পরীক্ষা নিয়ে আমি তোমাদের এর আগেই বলে দিয়েছিলাম যে আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে এবার ভূগোল বিষয়টা খুব একটা সহজ বিষয় নয়, যে দুটো তিনটে প্রশ্ন পড়লো আমার পরীক্ষাতে কমন হয়ে গেল, এরকম বিষয় কিন্তু নেই। কারণ আমাদের ভূগোলের টোটালি যে সিস্টেম কাজ করছে, আমাদের টোটালি যতগুলো চ্যাপ্টার রয়েছে, প্রত্যেক চ্যাপ্টার দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবে 2 মার্কের প্রশ্নের অভাব নেই। আর আমাদের পরীক্ষাতে সব থেকে বেশি আসবে 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন। এবার 2 মার্কের সংখ্যামূলক প্রশ্নগুলো সংখ্যা বেশি, আর 3 মার্কের প্রশ্ন তো প্রচুর প্রচুর কোশ্চেন, একটু ঘুরিয়ে বললেই 3 মার্কের প্রশ্ন হয়ে গেল। 5 মার্কের প্রশ্নের মধ্যে দুটো, সেটা প্রাকৃতিক ভূগোল থেকে আসবে, এটা ঠিকই আছে। কিন্তু প্রাকৃতিক ভূগোলের 5 মার্কে যেহেতু আমাদের একটা প্রশ্ন লিখতে হবে, সে তো স্বাভাবিক দুটো প্রশ্ন আমাদের আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। এবার প্রাকৃতিক ভূগোলের পার্ট কি কম? প্রচুর প্রচুর প্রাকৃতিক ভূগোলের বিষয় রয়েছে। তার মধ্যে ভূসংস্থান রয়েছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো রয়েছে, ক্ষয়চক্র, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আছে। এবার মজার জিনিসটা কি? মজার জিনিসটা হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো এমন এমন প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের 5 মার্কেও পড়তে হবে, আবার সেই প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের 3 মার্কেও আসতে পারে, আবার সেই প্রশ্নের ভেতরে পার্ট তুলে তুলে আমাকে কিন্তু 2 মার্কের প্রশ্নও দিতে পারে। তো এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদের ভূগোলের সবচেয়ে বেশি পরিমাণে পড়তে হচ্ছে। এবং আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগেও শেয়ার করেছিলাম, এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে এই পার্টগুলো ভালো করে পড়ো। যেমন ধরো, আমি যদি ভূগঠন বা ভূসংস্থান ধরি, সেখান থেকে সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণ, তারপরে পাঁচ সীমান্তে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ, পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গির পর্বতের উৎপত্তি, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যেগুলো রয়েছে, সেখানে নদীবায়ু, হিমবাহ, এর ফলে যে গঠিত ভূমিরূপগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনটা দেবে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। তারপরে বদ্বীপ গঠনের শর্ত, বিভিন্ন প্রকার উপকূলগুলো আমাদের রয়েছে, কাস্ট অঞ্চল রয়েছে, সমুদ্র তরঙ্গ রয়েছে। আর 2 মার্কের প্রশ্নের তো অভাব নেই। আমি যদি সাবডাকশন জোন, ত্রিপাত সীমান্ত, ভূসংস্থান থেকে ধরি, তারপরে মিড আটলান্টিক রিজ অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা, বেনিয়ব জোন, তপ্তবিন্দু বা হটস্পট, এগুলো কিন্তু প্রচুর প্রচুর পাঠ রয়েছে। আবার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে তোমার আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, তারপরে বিভিন্ন তটভূমি, খিলান, পুরোদেশীয় বাঁধ, তারপরে ফিয়র্ড, উপকূল, উপকূল থেকে দিতে পারে, বিভিন্ন প্রকার বাড়িয়ে দিতে পারে, ডেভিসের ক্ষয়চক্র, ক্ষয়চক্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে পুনর্জীবন লাভ, পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ, সেটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তারপরে স্বাভাবিক ক্ষয়চক্র, মরু ক্ষয়চক্রের পার্থক্য, মোনাডনা কিনসেলবার্জের পার্থক্য, পেনিফিলেন পেডিফিলেনের কি, এগুলো সংজ্ঞা 2 মার্কেও দিতে পারে, আবার তোমার 3 মার্কেও কিন্তু একটা পার্থক্য রূপে দিয়ে দিল, দিতেই পারে, কোনো রকম ব্যাপার নেই। নিক পয়েন্ট, নদী মঞ্চ, মানে 2 মার্কের প্রশ্ন আমাদের প্রচুর প্রচুর রয়েছে। তারপরে যেগুলো আমরা বললাম যে ওই পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ, তো এর মধ্যে যে পয়েন্টগুলো আমরা পড়েছি, উপত্যকার মধ্যে উপত্যকা, এগুলো একটা 2 মার্কের টিকা আকার দিয়ে দিল। উপত্যকার মধ্যে উপত্যকা বলতে কি বোঝো? তো এই প্রশ্নের ভেতরে যে পয়েন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু সবসময় ভাইটাল মাথায় রাখবে। বায়ুমণ্ডল থেকে যেমন আমাদের কোপেনের ক্লাসিফিকেশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, বিশ্বস্নায়ন রয়েছে, গ্রিন হাউস এফেক্টটা রয়েছে, তারপরে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য, আইটিসি 2 মার্কের জন্য আইটিসিজেড কি, অক্লুশন কি, তারপরে তোমার ওজন গহ্বর কি, সৌর ধ্রুবক কি, ওজন হোল কি, ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে, ক্রান্তীয় ঘূর্ণপাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাড়িমণ্ডল থেকে যেটা হচ্ছে প্রশান্ত, আটলান্টিক আর ভারত মহাসাগর, 3টে মহাসাগরেরই উষ্ণ স্রোত আর সমুদ্র স্রোতের নাম মনে রাখবে। তারপরে এখান থেকে কয়েকটা টিকা রয়েছে, তার মধ্যে শৈবাল সাগর, হিমপ্রাচীর, মোস্ট ইম্পর্টেন্ট টিকা, এল নিনো, লানিনা, গ্র্যান্ড ব্যাংক, তারপরে হিমশৈল, মগ্নচড়া, দাক্ষিণী দোলন, এগুলো টিকা আকারে আসতে পারে। আচ্ছা, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আর পৃথিবীব্যাপী তার প্রভাব। তারপরে তোমার নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন, জাপানে মৎস্য চাষ উন্নত কেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবমণ্ডলের মধ্যে তো জীবমণ্ডলের যে প্রজাতিগত বৈচিত্র্য রয়েছে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য রয়েছে, এগুলো আলাদাভাবে আসতে পারে। বালভাবিটা গামা যে বৈচিত্র্যটা দেখা যায়, সে প্রকারভেদটা আলাদাভাবে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে জীব বৈচিত্র্য সংরক্ষণ এর প্রয়োজনীয়তা। তারপরে এর মধ্যে যে ছোট ছোট 2 মার্কের প্রশ্ন, যেমন জীবমণ্ডল কি, সংরক্ষিত জীবমণ্ডল কি, তারপরে তোমার জাতীয় উদ্যান কি, অভয়ারণ্য কি, সংরক্ষিত অরণ্য বলতে কি বোঝো, এক্সিটু সংরক্ষণ কি, ইনসিটু সংরক্ষণ কি, বীজ ব্যাংক কাকে বলে, ঠিক আছে, রেড ডেটা বুক কি, গ্রিন ডেটা বুক কি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো বাদ দিলে কিন্তু হবে না। এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম মোটামুটিভাবে একটু, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে এই স্বাভাবিক আমাদের 2 মার্কের প্রশ্ন, আমাদের 5 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন আসবে। মানে ওভারঅল আমি ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু ফিজিক্যাল সায়েন্স বলতে সরি ফিজিক্যাল জিওগ্রাফিটা কিন্তু আমি তোমাদের বললাম এই প্রশ্নগুলো। এবার আমি যথারীতি মানবীয় ভূগোলের ক্ষেত্রে আমরা পাবো 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন।
তো মানবিক ভূগোলের মধ্যে টিকাগুলো রয়েছে, পরিব্রাজন থেকে আমাদের জনসংখ্যা ভূগোল আর মানব উন্নয়ন দুটো পার্ট রয়েছে। জনসংখ্যা ভূগোলের মধ্যে তোমার পরিব্রাজন, অভিবাসন, তারপরে ব্রেন গেইন, ব্রেন ড্রেইন, এগুলো সংজ্ঞামূলক প্রশ্ন, কাম্য জনসংখ্যা, মানুষ জমি অনুপাত, ঠিক আছে, কার্যকারী জমি, জনস্বল্পতা। এবার এইগুলো যেমন 2 মার্কে দিতে পারে, এর মধ্যে দুটো ভেরিয়েশন দিয়ে দিল যে কার্যকারী জমি আর কাম্য জনসংখ্যার মধ্যে সম্পর্ক কি, জাস্ট একটা 3 মার্কের কোশ্চেন দিয়ে দিল। মানে প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, যে কোনো জায়গা দিয়ে সংজ্ঞামূলক প্রশ্নকে ঘুরিয়ে কিন্তু দিতে পারে, লিখতে হবে কিন্তু তোমাকে তোমার মতো। তারপরে ধরো ম্যালথাসের তত্ত্ব অনুসারে জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঠিক আছে। তারপরে জনবিবর্তনের পর্যায়গুলো কি কি দিয়ে বললো, একটি পর্যায় ব্যাখ্যা করো, বা জনবিবর্তন পর্যায়ের মধ্যে উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যু আর পর্যায়টি ব্যাখ্যা করো, একটা পয়েন্ট তুলে দিল, সেটাও দিতে পারে। গ্রান্টিতে কিছু বলা যাবে না, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে প্রশ্নগুলো কি, ঠিক আছে। মানব উন্নয়নের মধ্যে মানব উন্নয়নের যে স্তম্ভ, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, তারপরে সূচকের গুরুত্ব, হ্যাঁ, তারপরে তোমার দারিদ্র সূচক কাকে বলে, চরম দারিদ্র কি, আপেক্ষিক দারিদ্র কি, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল কোশ্চেন। তারপরে আমরা চলে যাবো ভারতের শিল্প। ভারতের শিল্প থেকেও আমাদের 2-3 মার্কের প্রশ্ন রয়েছে, তার মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তার কাঁচামাল, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য এবং সংজ্ঞা, তারপরে পিলেজিক মাছ, ডেমার্সিয়াল মাছ, অ্যানাড্রোমাস, ক্যাথাড্রোমাস, এগুলোর সংজ্ঞা, ঠিক আছে। বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠার কারণ কি, বা এর সমস্যাগুলো কি, বা ভারতে ভবিষ্যৎ সম্ভাবনাটা কেমন রয়েছে মৎস্য শিল্পের, এরকম টাইপসের প্রশ্ন ছুটতে পারে। আচ্ছা, কাগজ শিল্পের বিকাশ কিভাবে ঘটেছে, তারপরে কাগজ শিল্প গড়ে ওঠার কি কি শর্ত রয়েছে বা কি কি প্রয়োজনীয় কাঁচামাল রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করো। ভারতের লোহ ইস্পাত শিল্পের বিকাশ কিভাবে ঘটেছে, পূর্ব বা তোমার মধ্য ভারতের লোহ ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন। তারপরে তো টিকাগুলো আছে, ইস্কো, টিস্কো, তোমার সূর্যাস্তের শিল্প, আধুনিক শিল্প দানব, উদীয়মান শিল্প, শিল্পের শিল্প কাকে বলে, সংযোজনকারী শিল্প, আউটসোর্সিং কি, এগুলো 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। আচ্ছা, পেট্রোরসায়ন শিল্প থেকে ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, বা পশ্চিমাঞ্চল পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলো কি হয়েছে। আচ্ছা, ভারতের ডেট্রয়েট কাকে বলে, মোটর গাড়ি নির্মাণ শিল্প থেকে ডেট্রয়েট কাকে বলে, কেন বলা হয়, বা ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের সমস্যাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, জনবসতি থেকে তো প্রচুর সংজ্ঞা রয়েছে, এটা বলতে গেলে কষ্ট হয়ে যাবে। গ্রামীণ জনবসতি, পৌর জনবসতি, তারপরে তোমার স্থায়ী, অস্থায়ী, হ্যামলেট, আদমশুমারি, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, হ্যাঁ, রৈখিক, তারপরে পৌর বসতি, শহর, নগর, মহানগর, পৌরপুঞ্জ, নেক্রোপলিস, হ্যাঁ, মেগা সিটি, শুষ্কবিন্দু বসতি, আর্দ্রবিন্দু বসতি, তারপরে যেটা বলা হয় টুইন সিটি বা দ্বৈত নগর, হ্যাঁ, তোমার সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ, স্যাটেলাইট টাউন, এই যে সংজ্ঞাগুলো বললাম, এগুলো একটু ভালো করে পড়বে। তারপরে দেখো, শুধু পড়লে হবে না, বুঝে উত্তরগুলো করতে হবে। ধরো দিয়ে দিল যে পৌর জনবসতি আর গ্রামীণ জনবসতির মধ্যে পার্থক্য লেখা, 3 মার্কে দিতেই পারে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, তারপরে কর্মধারার ভিত্তিতে পূর্ববসতি শ্রেণীবিভাগ, এটা একটু দেখে রাখবে। আর যে বিভিন্ন সমস্যাগুলোর উপর আছে, তার মধ্যে গঙ্গা দূষণ, কলকাতায় বায়ু দূষণের কারণ প্রভাব, আর্সেনিক দূষণের কারণ প্রভাব, আর সুন্দরবনে যে মানুষ ও বন্যপ্রাণীর যে সংঘর্ষ, সেই বিষয়গুলো পড়তে হবে। এবার একটু জাস্ট শর্টে একটা কথা বলে দেবো, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় জেনে রাখা উচিত। সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো যেগুলো আমরা এই মুহূর্তে বললাম, মোটামুটি আশা করা যায় যে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনার মধ্যেই বলে দিয়েছি। এগুলো যদি রেডি থাকে তো ভালো, যদি কোনো প্রশ্ন রেডি না থাকে তো ইমিডিয়েটলি রেডি করে ফেলো। 2 মার্কের প্রশ্নগুলো যখন পরীক্ষাতে লিখবে, অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, প্রয়োজনে ছবি, এটা কিন্তু বাধ্যতামূলক ব্যাপার, এটা দিয়ে লিখবে। 3 মার্কের প্রশ্নগুলো ন্যূনতম 5টা পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। যদি পার্থক্য আসে, বিষয় উল্লেখ করে পার্থক্য লিখবে, এবং পার্থক্যের বিষয়ের শেষে যদি ছবি দেওয়ার জায়গা থাকে, অবশ্যই ছবি দিয়ে পার্থক্যগুলো লিখবে। 5 মার্কের প্রশ্ন যেহেতু আমাদের পয়েন্ট ভিত্তিক প্রশ্ন, স্বাভাবিকভাবে আসার কথা। যেমন ধরো একটা প্রশ্ন যে সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপগুলি লেখো, সেক্ষেত্রে আমরা অবশ্যই চিত্রসহ ব্যাখ্যা করব। যদি পারো 2টো করে বৈশিষ্ট্য এবং উদাহরণ কিন্তু ওখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করো, যে 2-3টে যদি পয়েন্ট উল্লেখ করে দেয়। যদি পয়েন্ট উল্লেখ করে না দেয়, তাহলে 5 মার্কের জন্য 6টা বা 7টা ভূমিরূপ এরকমভাবে তোমাকে লিখতে হবে। এই জিনিস যেগুলো বললাম, এগুলো একটু মাথায় রাখো। আর তথ্যভিত্তিক লেখার চেষ্টা করো, ফালতু না লিখে তথ্যভিত্তিক লেখো, পয়েন্ট ভিত্তিক লেখো। এবং বারবার বলছি, আমাদের যে কটা টোটাল পার্ট রয়েছে, এর মধ্যে বলতে পারি যে 90% কোশ্চেনের ড্রয়িং করা যায়। এই 90% কোশ্চেনের ড্রয়িং করা যায় বলেই কিন্তু বলছি যে ভূগোলের ক্ষেত্রে নম্বর পেতে গেলে সব থেকে যে ব্রহ্মাস্ত্র হতে চলেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন যথাযথ উত্তর লিখতে হবে, এবং তার সাপেক্ষে ড্রয়িং কিন্তু তোমাকে দিতে হবে। ম্যাক্সিমাম কোশ্চেনের ড্রয়িং হয়, হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন আর্সেনিক দূষণের ফলাফল যদি লিখতে যায়, তাহলে তো ড্রয়িং দেওয়া সম্ভব নয়। তো সেই বিষয়গুলো একটু মাথায় রেখো। তাও সম্ভব নয় বললাম না, ভারতের কোথায় কোথায় আর্সেনিক দূষণে বেশি বিরাধান্য দেখা যায়, সেই অঞ্চলটাকেও দেখিয়ে দেওয়া যেতে পারে একটা ম্যাপের মধ্যে। তো বিষয়টাকে আমাকে বুঝতে হবে, বুঝে অ্যান্সারটা করতে হবে। আর যে সিস্টেমটা বললাম, সেই সিস্টেমে তোমাকে পড়তে হবে। আর একদম শর্টকাট করে জিওগ্রাফি করা কিন্তু সম্ভব নয়। তবুও যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এই মুহূর্তে লাস্ট মিনিট যেগুলো বললাম, এগুলো অন্তত দেখে পরীক্ষার হলে যাবো। ঠিক আছে, কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যারা চ্যানেলের সঙ্গে আছো, তারা প্রথম থেকেই আমি প্রাকৃতিক ভূগোলকে আলাদা করে তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরেছিলাম।
অর্থনৈতিক ভূগোলকে আলাদাভাবে, মানবিক ভূগোলকে আলাদাভাবে তুলে ধরেছিলাম। তারপরে তোমার ভারতের ভূগোল যেটা রয়েছে সেখান থেকেও আলাদা করে প্রশ্ন তুলে ধরেছিলাম। তো ওভারঅল প্রশ্ন কিন্তু আমি তুলে ধরেছি বা সাজেশনও দিয়েছি, আর আজ একটু আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলো, যেগুলো রেডি যদি থাকে তো ঠিক আছে, আর যদি রেডি না থাকে তাহলে অবশ্যই রেডি করে ফেলো। ধন্যবাদ।